খালি হাতে কিভাবে বিউলফ একজন দৈত্যকে এবং তার মাকে এবং শেষে একটি আগুন মুখ থেকে বেরোনো এমন ড্রাগনকে হত্যা করলো, সেই বিষয়টি আজকে এই ভিডিওতে জানব। এবং এই ভিডিওর মাধ্যমে ইউজিসি নেট থেকে আসা 3টি প্রশ্নের উত্তর আমরা নিশ্চয়ই এই ভিডিওটি মাধ্যমে পাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমরা এই 3টি প্রশ্ন ইজিলি করতে পারবো। তাই আজকের বিষয় অ্যাংলো সাকসন পোয়েট্রি অ্যান্ড ম্যানুস্ক্রিপ্টস। প্রথমে আমরা জানব যে 1000 বছর আগে 1000 years ago people did not write books on computers or papers like today. মানুষজন আজকের মতো কম্পিউটার অথবা কাগজের মতো উপরে লিখতে পারতো না। দে রোট অন স্কিনস অফ অ্যানিমালস অ্যান্ড ট্রিজ। তারা সেই পশুর ছাল এবং গাছের ছালের উপরে লিখত। অ্যান্ড মোস্ট অফ দিজ রাইটিংস ওয়ার লস্ট বিকজ অফ ফায়ার্স, ওয়ার অ্যান্ড টাইম। সময় এবং যুদ্ধ এবং আগুনের কারণে বহু লেখা ধ্বংস হয়ে গিয়েছিল। ম্যানুস্ক্রিপ্ট কি? ইনফ্যাক্ট অলমোস্ট অল ওল্ড ইংলিশ পোয়েট্রি হ্যাভ টুডে কামস ফ্রম জাস্ট 4 সারভাইভিং বুকস। কেবলমাত্র 4টা বই থেকে আমরা সমস্ত ওল্ড ইংলিশ পোয়েট্রিটা জানতে পারি। সেই সমস্ত বইগুলোকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি। ইফ দিজ 4 বুকস হ্যাড বার্ন, যদি এই 4টে বই পুড়ে যেত, উই উড হ্যাভ লস্ট দ্য এন্টায়ার বিগিনিং অফ ইংলিশ লিটারেচার। আমরা ইংরেজি সাহিত্যের ইতিহাসের প্রথম দিকে বিগিনিংটা সম্পূর্ণভাবে জানতে পারতাম না, হারিয়ে ফেলতাম। তো এখানে 4টা যে ম্যানুস্ক্রিপ্ট আছে সেগুলো কি কি? নোয়েল কোডেক্স, যেটা বিউলফ ম্যানুস্ক্রিপ্ট, ভার্সেলি বুক, এক্সেটার বুক, জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট। এরপরে আসি দ্য নোয়েল কোডেক্সটা কি, যার মাধ্যমে আমরা বিউলফ গল্পটাকে পাই। নোয়েল কোডেক্স কি? দিস ইজ দ্য মোস্ট ফেমাস ওয়ান বিকজ ইট কন্টেন্স দ্য গ্রেট এপিক পোয়েম বিউলফ। এই ম্যানুস্ক্রিপ্টটা সবচেয়ে বড় যে কবিতাটা, বিউলফ কবিতাটা এর মধ্যেই ছিল। এর মাধ্যমেই আমরা বিউলফ কবিতাটা জানতে পারি। এখন এপিক পোয়েম মানে সেই কবিতাটা অনেক বড়, 3000 উপরের লাইন লেখা এই কবিতাটাতে। এবং মজাদার বিষয় কি? দিস বুক অলমোস্ট বার্নড ইন এ লাইব্রেরি ফায়ার ইন 1731। 1731 খ্রিস্টাব্দে এই বইটা লাইব্রেরিতে প্রায় পুড়েই যাচ্ছিল, বাট সামওয়ান সেভড ইট, কিন্তু কেউ একজন এই বইটাকে বাঁচাতে পেরেছিল। তাই আমরা এর ইতিহাসটা জানতে পারি। এরপরে আসি দ্য এক্সেটার বুক। এক্সেটার বুক কি? দিস ইজ দ্য লার্জেস্ট কালেকশন অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি। ওল্ড ইংলিশ পোয়েট্রিতে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সংগ্রহক। ইট কন্টেন্স অলমোস্ট অল দ্য ফেমাস স্যাড পোয়েমস কল্ড এলিজিস প্লাস এ কালেকশন অফ ফান রিডলস। এর মধ্যেই আমরা দেখতে পাই যে এলিজি কিছু কিছু আছে এবং কিছু কিছু রিডল বা ধাঁধাও এই বইটার মধ্যে আমরা পাই। এরপরে আসি দ্য জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট। জুনিয়াস ম্যানুস্ক্রিপ্টটা কি? দিস বুক কন্টেন্স রিলিজিয়াস পোয়েট্রি। এই বইটার মধ্যে আছে ধর্মীয় কিছু কবিতা। ইট টেলস বাইবেল স্টোরিজ ইন দ্য ওল্ড ইংলিশ পোয়েটিক স্টাইল। এটা বাইবেলের গল্পগুলো বলে ওল্ড ইংলিশ পোয়েটিক স্টাইল, মানে প্রাচীন ইংরেজি কবিতার রীতি অনুসারে। তারপর দ্য ভার্সেলি বুক। দিস বুক ওয়াজ মিস্ট্রিয়াসলি ফাউন্ড ইন এ টাউন ইন ইটালি। ইটালিতে এই বইটা পাওয়া যায়। ইট কন্টেন্স রিলিজিয়াস পোয়েমস ইনক্লুডিং এ ভেরি ফেমাস পোয়েম নেমড দ্য ব্যাটল দ্য ড্রিম অফ দ্য রোড। দ্য ড্রিম অফ দ্য রোড এই বইটা ভার্সেলি বুকেই পাওয়া যায় এবং এর ম্যানুস্ক্রিপ্টটা ইটালিতে আমরা খুঁজে পাই। এবারে আসি ওল্ড ইংলিশ পোয়েট্রি কত প্রকার। ওল্ড ইংলিশ পোয়েট্রি সাধারণত 4 প্রকার। হিরোইক পোয়েট্রি, যার মধ্যে বীর গাথা বীরত্বের কাহিনী লেখা থাকে। এলিজাইক পোয়েট্রি, গীতি কবিতা। রিলিজিয়াস অর খ্রিস্টান পোয়েট্রি, যেটা ধর্মীয় কবিতা। উইজডম অ্যান্ড ডেসক্রিপটিভ পোয়েট্রি, জ্ঞান এবং বর্ণনামূলক কবিতা হচ্ছে উইজডম অ্যান্ড ডেসক্রিপটিভ পোয়েট্রি। প্রথমে আসি হিরোইক পোয়েট্রি। হিরোইক পোয়েট্রি কি বা এপিক পোয়েমস কি? লং গ্র্যান্ড স্টোরিজ অ্যাবাউট ব্রেভ ওয়ারিয়ার্স, কিংস, ব্যাটলস, মনস্টার্স অ্যান্ড অনার্স। এই সমস্ত বিষয় নিয়ে যে কবিতাগুলো লেখা হতো সেগুলোকে বলা হতো হিরোইক পোয়েট্রি। কিংস ওয়ারি, যুদ্ধ বিষয় সম্পর্কে, রাজাদের সম্পর্কে। মনস্টার, দৈত্যদের সম্পর্ক। এবং সম্মান, কি সম্মান?
পাওয়া যায়, সেই সমস্ত বিষয় নিয়ে এই হিরোইক পোয়েট্রি লেখা হতো। টোন কি? কারেজিয়াস, সাহসী, নোবেল অ্যান্ড ড্রামাটিক, মানে মহৎ এবং নাটকীয়। এর উদাহরণ কি? বিউলফ, ফাইটিং উইথ গ্রেন্ডেল অ্যান্ড ড্রাগনস অ্যান্ড দ্য ব্যাটল অফ মেলডন। তাহলে বিউলফ কবিতাটা আমরা পেয়েছিলাম, এবং আমরা কি পেয়েছিলাম? দ্য ব্যাটল অফ মেলডন কবিতাটাও এখান থেকেই পেয়েছিলাম। এবারে বিউলফ কি? এটা হচ্ছে হিরো এপিক, গ্রেট হিরো এপিক এটা। বিউলফ ইজ অ্যান এপিক পোয়েম, এপিক পোয়েম মানে বড় কবিতা, এ লং পোয়েম অ্যাবাউট হিরোইক ফিগার্স। হিরোইক ফিগার্স মানে এর মধ্যে একজন বীর থাকবে, বীরের বিষয়ে বর্ণনা করা হয়। বীরকে, মানে বীরের সম্বন্ধে প্রচুর পরিমাণে বড় করে কিছু বলা হয়, তার প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস সম্পর্কে ডিটেলসে বলা হয়, এবং সেই জন্যে এই কবিতাগুলোকে বলা হয় এপিক পোয়েম। ইট হ্যাজ 3182 লাইন্স। দ্য অথার ইজ আননোন। লেখক কে ছিল সেটা আমরা জানি না। ইট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি মেন ফাইটস। এটা তিনটে প্রধান লড়াই নিয়ে গঠিত। বিউল প্রথমে আসার পরে একটা স্কেয়ারি মনস্টার নেম গ্রেন্ডেল এর সঙ্গে লড়াই করেছিল। হু অ্যাটাক্স দ্য কিংস হল, যে রাজার হল ঘরে আক্রমণ করেছিল, এবং মানে বিউল তাকে হারিয়ে দিয়েছিল। বিউল্ফ তারপরে গ্রেন্ডেলসের মা, সেও একজন মনস্টার ছিল। সে রিভেঞ্জ, তার ছেলেকে হত্যা করা হয়েছিল বলে সেই জন্য সেই ছেলে হত্যার প্রতিশোধ নিতে সে এসেছিল, এবং তাকেও বিউল্ফ হারিয়ে দিয়েছিল। এবং বহু বছর পর যখন সে সেখানকার একজন রাজা হয়ে যায় এবং বৃদ্ধ হয়ে যায়, বিউল্ফ একজন মুখ থেকে আগুন বের করানো একটা ড্রাগনের সঙ্গে লড়াই করেছিল। হি কিলস দ্য ড্রাগন বাট ডাইস ফ্রম হিজ উন্ডস। সে সেই ড্রাগনকে মেরে দিয়েছিল, এটা সত্য, কিন্তু তার আঘাতে সে শেষে মারা গিয়েছিল। এবারে আসি অ্যাংলো সাকসন এলিজিস। এলিজিস মানে দুঃখের কবিতা। বিসাইডস হিরোইক স্টোরিজ, অ্যাংলো সাকসন পোয়েটস লাভড রাইটিং এলিজিস। তারা এলিজিও লিখেছে। ইন ওল্ড ইংলিশ অ্যান এলিজি ইজ এ স্যাড পোয়েম অ্যাবাউট লস, লনলিনেস, এজিং অ্যান্ড হাউ এভরিথিং ইন লাইফ পাস্ট অ্যাওয়ে। এলিজি কিসের উপরে? লস, হারিয়ে যাওয়া কোনো কিছু, মানুষজন হতে পারে, তার কোনো প্রিয় জিনিস হতে পারে, হারিয়ে যাওয়ার কিছু জিনিস। লনলিনেস, একাকিত্ব। এজিং, বয়সের ভারে মানুষ পিছনে স্মৃতির মন্থন করে, হাহুতাশ করে, সেই সমস্ত। অ্যান্ড হাউ এভরিথিং ইন লাইফ পাসেস অ্যাওয়ে, জীবনের প্রত্যেকটা জিনিস আস্তে 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 সমস্ত কিছু চলে যায়। মোস্ট অফ দিজ এলিজিস আর ফাউন্ড ইন দ্য এক্সেটার বুক। বেশিরভাগই এলিজি দেখতে পাওয়া যায় এক্সেটার বুকে। তার টোনটা কি হয়? মেলানকলিক, লনলি, থটফুল। ফেমাস এক্সাম্পল: দ্য ওয়ান্ডারার, দ্য সি ফেয়ারার, দ্য ওয়াইফস ল্যামেন্ট, দ্য রুইন। এগুলো হচ্ছে এলিজির উদাহরণ। এবারে এলিজি প্রধানত এখানে চারটে এলিজি আমরা দেখতে পাই, এবং এটা আমাদের জানার দরকার আছে। যেমন দ্য ওয়ান্ডারার, প্রথমে ওয়ান্ডারার, দ্য স্টোরি অফ এ লনলি ওয়ারিয়র হু লস্ট হিজ লর্ড অ্যান্ড হিজ ফ্রেন্ডস ইন এ ওয়ার। একটা গল্প একজন একাকী যুদ্ধবীরের, যে হারিয়েছিল তার মনিবকে, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুকে যুদ্ধে। অ্যাজ হি সেলস অ্যাক্রস এ কোল্ড ওশান অ্যালন, যখন সে একটা সমুদ্রে একাকী ভেসে যাচ্ছে, হি লার্নস, জানতে পারে, দ্যাট মানি অ্যান্ড পাওয়ার ডু নট লাস্ট ফর এভার। মানি, অর্থ, এবং পাওয়ার মানে শক্তি, ডু নট লাস্ট ফর এভার, যেটা সবসময়ের জন্য থাকে না। দ্য সি ফেয়ারার, দিস পোয়েম শোজ এ কন্ট্রাস্ট। এই কবিতাটা একটা বৈপরীত্য দেখায়। দ্য স্পিকার টক্স অ্যাবাউট হাউ হার্ড, কোল্ড অ্যান্ড পেনফুল লাইফ অ্যাট সি ইজ। কবিতাটা একটা বৈপরীত্য দেখায়। কীরকম? স্পিকার টক্স অ্যাবাউট হাউ হার্ড, কোল্ড অ্যান্ড পেনফুল লাইফ সি ইজ। সমুদ্রের জীবনটা কত কঠিন, কত ঠান্ডা, কত যন্ত্রণার। বাট হি স্টিলস ফিলস এ স্ট্রং পুল টু গো ব্যাক টু দ্য ওশান। কিন্তু তা সত্ত্বেও সে সেই সমুদ্রে আবার যেতে চায়, সমুদ্র তাকে আবার টানে। এরপরে দ্য ওয়াইফস ল্যামেন্ট, এটা কি? দিস ইজ ওয়ান অফ দ্য রেয়ার অ্যাংলো সাকসন পোয়েমস। এটা একটি মাত্র অ্যাংলো সাকসন পোয়েমস রিটেন ফ্রম এ ওমেন্স ভয়েস। এই একটাই মাত্র আছে যেটা ওয়াইফস ল্যামেন্ট, সেটা হচ্ছে মেয়ের কণ্ঠস্বর, একজন মেয়ে বক্তা, মেয়ে বলছে। সি ইজ সেপারেটেড ফ্রম হার হাজব্যান্ড, সে তার স্বামী থেকে আলাদা। অ্যান্ড ফোর্স টু লিভ অ্যালোন ইন এ ডার্ক কেভ আন্ডার অ্যান ওক ট্রি, এবং তাকে ফোর্সড করা হয় টু লিভ অ্যালোন, একাকী থাকার জন্যে, ইন এ ডার্ক কেভ, গাঢ় অন্ধকারচ্ছন্ন গুহায়, আন্ডার অ্যান ওক ট্রি, ওক ট্রির নিচে। ধরুন দ্য স্পিকার লুকস অ্যাট ওল্ড
ব্রোকেন স্টোন বিল্ডিং লেফট বাই দ্য রোমান্স। এই স্পিকার লুকস অ্যাট, দেখে রুইনে, কি দেখে যে একটি বক্তা সে কি করছে, পুরনো ভাঙাচোরা একটা বিল্ডিং দেখতে পায়, যেটা হচ্ছে রোমানদের দ্বারা, রোমানরা যখন আগে ছিল, এর আগে আমরা যে ভিডিওতে দেখেছি সেখানে রোমানরা প্রথমে ব্রিটেনে ছিল, তারপর তারা সেখান থেকে চলে যায়। সেই রোমানরা চলে যাওয়ার পরে তারা সেই বিল্ডিংটাও ছেড়ে যায়। অ্যান্ড থিংস অ্যাবাউট হাউ এ ওয়ান্স গ্রেট সিটি ইজ নাও কমপ্লিটলি রুইন্ড। এবং যে জিনিসটা কি, যে একটা বিরাট বড় শহর, বিরাট বড় সিটি, সেটা আজকে সম্পূর্ণ ধ্বংসের মুখে। তাহলে এটা কি বলতে চাইছি? ইট শোজ দ্য থিম অফ ট্রানজিয়েন্স। এটা দেখায় প্রত্যেকটা জিনিসই ক্ষণস্থায়ী, দ্যাট নাথিং লাস্ট ফর এভার, যে কোনো জিনিসই চিরস্থায়ী নয়। এরপরে আসি রিলিজিয়াস অর খ্রিস্টান পোয়েট্রি। রিলিজিয়াস পোয়েট্রি কি? পোয়েমস বেসড অন বাইবেল স্টোরিজ, যেগুলো বাইবেলের বিষয় নিয়ে, গল্প নিয়ে লেখা। দ্য লাইফ অফ ক্রাইস্ট, যীশুখ্রিস্টের গল্প নিয়ে লেখা, যীশুকে জীবন নিয়ে লেখা। সেন্টস, বিভিন্ন সেখানকার পোপ, সেখানকার পাদ্রি, সেখানকার সন্ন্যাসীদের, এদের জীবন নিয়ে লেখা। অর রিলিজিয়াস ভিশনস, অথবা ধর্মীয় কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা। Many were written by the attributed to early Christian poets like Cædmon and Cynewulf. কেডমন এবং কিনেউলফি এই সমস্ত বেশিরভাগই কবিতাগুলো লিখেছিলেন। দ্য টোন কি? ডিভোশনাল মানে ঐশ্বরিক, স্পিরিচুয়াল আধ্যাত্মিক, ওয়ার্শিপফুল মানে ঈশ্বরের পূজা সংক্রান্ত। ফেমাস এক্সাম্পল কি? দ্য ড্রিম অফ দ্য রোড। ড্রিম অফ দ্য রোড হচ্ছে সবচেয়ে বিখ্যাত উদাহরণ। হোয়ার দ্য উডেন ক্রস টেলস দ্য স্টোরি অফ এ ক্রাইস্ট ক্রুসিফিকেশন। যে উডেন ক্রসের উপরে জেসাস ক্রাইস্টকে ক্রুসিফিক্সন করা হয়েছিল, সেই টোটাল গল্পটা বলছে। অ্যান্ড কিডমনস হিউম, এবং কিডমনের হিউমও কিছু ছিল। উইজডম অ্যান্ড ডেসক্রিপটিভ পোয়েট্রি রিডলস কি কি? শর্ট পোয়েমস কন্টেনিং এভরিডে উইজডম, ছোট ছোট কবিতাগুলো যেগুলো প্রতিদিনের জ্ঞান, প্রোভার্বস অর ফান মিনি রিডলস অ্যাবাউট অ্যানিমালস, এবং কিছু মজাদার ধাঁধাযুক্ত প্রাণীদের নিয়ে রিডল, ধাঁধা এর মধ্যে আছে। ওয়েদার, ওয়েপন অ্যান্ড টুলস, এই সমস্ত বিষয় নিয়েও আছে। টোন কি? প্লেফুল, ক্লেভার, এডুকেশনাল। এছাড়া ফেমাস এক্সাম্পল কি? দ্য 90+ রিডলস ফাউন্ড ইন দ্য এক্সিটার বুক। এক্সিটার বুকে 90টার বেশি রিডল দেখতে পাওয়া যায় আর কি। এরপর এর মধ্যে কি পোয়েটিক ডিভাইস আছে সেটা আমরা জানবো। অ্যাংলো সাকসন পোয়েট্রি সাউন্ডস ভেরি ডিফারেন্ট ফ্রম মডার্ন রাইমিং পোয়েম। আজকের যুগের যে সমস্ত ছন্দযুক্ত কবিতা আছে সেখান থেকে এটি সম্পূর্ণ আলাদা। অ্যাংলো সাকসন পোয়েট ডিড নট ইউজ এন্ড রাইমস। শেষের যে ছন্দ মেলানোর ব্যাপারটা অ্যাংলো সাকসন পোয়েটসরা ব্যবহার করে না। লাইক ক্যাট অ্যান্ড হ্যাট, যে উচ্চারণের যে রাইম, সেটা তারা ব্যবহার করে না। ইনস্টিড, পরিবর্তে, দে ইউজ 3 স্পেশাল পোয়েটিক ডিভাইস, 3টে বিশেষ পোয়েটিক ডিভাইস ব্যবহার করে। সিজিরা, অ্যালিটারেশনস অ্যান্ড কেনিংস, এই 3টে জিনিস তারা ব্যবহার করত। এবারে কি সিজিরা কি? সিজিরা হচ্ছে হেভি পজ। হেভি পজ মানে কি? কোনো কবিতাটা চলতে চলতে তার মাঝখানে যদি, কবিতাটার মাঝখানে যদি কোনো পজ দেওয়া হয়, কোনো থামিয়ে দেওয়া হয়, তখন। ইন ওল্ড ইংলিশ পোয়েট্রি এভরি সিঙ্গল লাইন ইজ ডিভাইডেড ইন্টু 2 হাফস উইথ এ নোটিসেবল পজ ইন দ্য মিডল। প্রত্যেকটা ওল্ড ইংলিশ কবিতার লাইন মাঝখান থেকে বিভক্ত। দিস পজ ইজ কল্ড সিজোরা। এটা কি? দ্য পোয়েট উড পজ হেয়ার টু ক্যাচ দেয়ার ব্রেথ। কবি কি করে? তাদের শ্বাসটাকে ধরার জন্যে মাঝখানে থামিয়ে দেয়। একটা উদাহরণ কি? হাউয়েথ উই গ্রেড নাই গ্র্যান্ডিয়াম গাম মিন্স লিসেন উই হ্যাভ হেয়ার অফ দ্য স্পিয়ার ড্যান্স। আমরা শুনেছিলাম ডেন্সের একজন রাজার সম্পর্কে। ইন ডেজ গন বাই, এরপরে শুরু হচ্ছে ইন ডেজ গন বাই। একটা লাইনের মধ্যে টোটাল লাইন এইভাবে আছে, টোটাল লাইন এটা, তার মাঝখানে এই জায়গা থেকে তারা বিভক্ত হয়ে যাচ্ছে, এবং এখানে একটা জ্যোতি চিহ্ন, পাংচুয়েশন ব্যবহার করা হয়। কমা হতে পারে, ফুল স্টপ হতে পারে, কোলন হতে পারে, এইভাবে মাঝখানে দিয়ে দেওয়া হয়, যাতে করে দুটো লাইন একজন কবিকে গোটাটা উচ্চারণ করতে শ্বাসের প্রবলেম না হয়, সেজন্য সে মাঝখানে থেমে উচ্চারণ করতে পারবে। এরপরে আসি অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে অনুপ্রাস, মানে প্রথম, মানে কোনো কবিতার প্রথম শব্দের কনসোনেন্ট, ব্যঞ্জন ধ্বনিটা বারবার পুনরাবৃত্ত হয়।
ইনস্টিড অফ রাইমিং অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইন, এটা কিন্তু লাইনের শেষের রাইম নয়। অ্যাংলো সাকসন পোয়েমস ম্যাচ দ্য বিগিনিং সাউন্ড অফ দ্য ওয়ার্ডস অ্যাক্রস দ্য লাইন অ্যালিটারেশন। সব কবিতার লাইনের শব্দগুলোর প্রথম শব্দের কনসোনেন্ট সাউন্ডটা বারবার পুনরাবৃত্ত হয়। ইউজুয়ালি 2 or 3 words in the same line starts with the same consonant sound. যদিও 2 অথবা 3টে শব্দ একই লাইনের কনসোনেন্ট সাউন্ড দ্বারা পুনরাবৃত্ত হয়। যেমন ফার্স্ট ফোর্ড গিউট ফ্লোটা ওয়াজ অন ইয়ন্ড মিন্স টাইম ওয়েন্ট অন দ্য ফ্লোট শিপ ওয়াজ অন দ্য ফোম। সময় চলে যায়, জাহাজ হচ্ছে সমুদ্রে পাড়ি দেয়। এখানে দেখো এফ সাউন্ড বারবার পুনরাবৃত্তি হচ্ছে। এখানে ফিস্ট, এখানে ফোর্ডের সাউন্ড, এখানে ফ্লোটের সাউন্ড। এই সাউন্ডগুলো বারবার পুনরাবৃত্তি হচ্ছে সাউন্ডটা, সেই জন্য এটাকে আমরা বলবো অ্যালিটারেশন। বাংলায় একটা উদাহরণ, মদন মাইতি মদ খেয়ে মাতামাতি করছে। এখানে মদনের মাইতির মা, মদের মাতামাতি মা। তাহলে উচ্চারণটা বারবার পুনরাবৃত্তি হচ্ছে, এই জন্য একে অ্যালিটারেশন বলা হয়। এটা একটা জাস্ট উদাহরণ, যদি কেউ এই নামের ব্যক্তি থাকেন তিনি এই বিষয়টি নিয়ে যেন ব্যক্তিগতভাবে না কিছু মনে করেন। এরপরে আসি কেনিংস। কেনিংস হচ্ছে মিনি ছোট যে রিডল ধাঁধা। কীরকম? এ কেনিং ইজ এ পোয়েটিক টু-ওয়ার্ড ফ্রেজ ইউজড ইনস্টিড অফ এ প্লেন নাউন। একটা কেনিং হচ্ছে দুটো শব্দের একটা ফ্রেজ, যেটা কি করে সরাসরি কোনো নাউনকে না বলে ঘুরিয়ে বলে, এটা ধাঁধার মতো করে বলে। অ্যাংলো সাকসন পোয়েট লাভড ইউজিং দিস মিনি রিডলস অর মেটাফোর্স। মেটাফোর মানে রূপক, এই রিডল মানে ধাঁধা। এই ধাঁধাগুলো তারা ব্যবহার করতে খুব পছন্দ করে। মেটাফোর হচ্ছে কি অড কম্প্যারিজন, দুটো জিনিসের মধ্যে মানে যে দুটো অদ্ভুত জিনিসের মধ্যে সাদৃশ্য দেখানোর চেষ্টা করা। এবারে আমরা কিছু কেনিংসের উদাহরণ দেখব। যেমন কি স্কাই ক্যান্ডেল, আকাশের মোমবাতি, কাকে বলবো? দ্য সান। লাইফ হাউস কাকে বলবো? দ্য হিউম্যান বডি। লাইফ মানে জীবন, হাউস মানে বাড়ি। জীবন কোথায় থাকে? জীবন কোন বাড়িতে থাকে? মানুষের শরীরে থাকে। আকাশে আলো মানে আকাশে মোমবাতি কেটা জ্বলে? সূর্য জ্বালায়। এবারে পিস ওয়েভার, শান্তির যে মানে বুননকারী, শান্তি যে বয়ে আনে, সে হচ্ছে কুইন অথবা ওয়াইফ, মেয়েরা আনে। এইভাবে আমরা কি করি যে আমরা কেনিং ব্যবহার করি, যেখানে সরাসরি না বলে ঘুরিয়ে নাক দেখানো হয়। এবার একবার একটা গত বছরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে একটা প্রশ্ন আমরা দেখব যে কনসিডার দ্য ফলোয়িং লাইন্স ফ্রম বিউলফ, হোয়াট লিটারেরি ডিভাইস ইউজড পোয়েট ইন দিস লাইন্স। এই লাইনে কবি কি লিটারেরি ডিভাইস, পোয়েটিক ডিভাইস ব্যবহার করেছেন? এ ফিউ মাইলস ফ্রম হেয়ার এ ফ্রস্ট স্টিফেন উডস ওয়েট অ্যান্ড কিপ ওয়াচ অ্যাবভ এ মেয়ার। এখানে দেখো কি বলছে যে ফ্রস্ট স্টিফেন উডটা কি? বনটা কি? একবারে তুষার তার আবৃত। বন ওয়েট করছে, অপেক্ষা করছে। এখন বন কি অপেক্ষা করতে পারে? মানুষ অপেক্ষা করে। বন আর কি করছে? কিপস ওয়াচ, দেখছে। বন কি দেখতে পারে? বন দেখতে পারে না। আবার কার উপরে? ঘোড়ার উপরে। তাহলে ঘোড়ার উপরে এক বন দাঁড়িয়ে দেখছে। এই যে দেখাটা, এটা মানুষের কাজ। সেই জন্যে আমরা একে বলবো পার্সনিফিকেশন। যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট, মৃত বস্তু বা জড় বস্তু যখন মানুষের মতো আচরণ করে, তখন তাকে আমরা বলবো পার্সনিফিকেশন। আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।